নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। টিটিএডিসিকে টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তরিত করা হবে। ককবরককে প্রাধান্য দেওয়া হবে এডিসিতে। গণতান্ত্রিক পদ্ধতিতে গঠন করা হবে ভিলেজ কমিটি। এডিসি নির্বাচনের জন্য প্রকাশিত সংকল্পপত্রে ঘোষণা দিল ভারতীয় জনতা পার্টি। আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। এডিসি নির্বাচনের জন্য নিজেদের সংকল্পপত্র ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। রবিবার খুমলুঙে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংকল্পপত্র ঘোষণা দিতে গিয়ে টিটিএডিসির নাম পরিবর্তন করে তাকে টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তরিত করার ঘোষণা দিল ভারতীয় জনতা পার্টি। ককবরক ভাষাকে এডিসিতে প্রাধান্য দেওয়া, গণতান্ত্রিক পদ্ধতিতে ভিলেজ কমিটি গঠন করার সংকল্প নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। TTADC will be renamed as Tripura Autonomous Territorial Council. আমরা এটা দেখেছি যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল লম্বা নাম এবং ডিস্ট্রিক্টের মাধ্যমে তার যে অর্থ সেটাকে আমরা চিন্তা করেছি যে এটাকে একটু পরিবর্তন করে আমরা ত্রিপুরা অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিলে আমরা তার নাম আমরা নতুন নামাকরণ আমরা করব। আমাদের সরকার ককবরক ভাষার উন্নয়ন এবং অন্যান্য ভাষা উন্নয়নের জন্য বদ্ধপরিকর এবং এডিসিতেও আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা 1 নম্বরে রেখেছি। 2 নম্বর আছে আমাদের ভিলেজ কমিটি উইল বি ফর্মড ডেমোক্রেটিক্যালি। আমরা এই পয়েন্টের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে যাতে ভিলেজ কাউন্সিল নিয়মিত হয় আগামী দিনে এবং সেটা ভালোভাবে পরিচালিত হয় তার ব্যবস্থা আমরা করার উদ্যোগ গ্রহণ করব। 3 নম্বর, steps will be taken to preserve the customary laws and traditions of tribal societies. আপনারা জানেন আমাদের জনজাতি সমাজে আমাদের সামাজিক রীতিনীতি আছে এবং ঐতিহ্য আছে, সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষাগত বিভিন্ন ঐতিহ্য এবং আমাদের সমাজ জনজাতি সমাজ সামাজিক নিয়ম নীতি অনুসারে চলে। তো সেটাকে আরও কীভাবে আমরা আজকের দিনে এটাকে তার সঙ্গে মানানসই করে আমরা তুলতে পারি তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, চিন্তাধারা করা হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হবে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার্স উইল বি ওপেন ইন এভরি জুন to economically empower tribes. এডিসিতে সরকার গঠন হওয়ার পর টিটিএডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের কাজ ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও এডিসিতে নার্সিং এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট করার পাশাপাশি লাখপতি দিদির সংখ্যা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। A medical college will be established in Dhalai. আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টা আগে থেকে ছিল, তো এডিসিতে আমরা ক্ষমতায় এলে সেটাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করা হবে। আমাদের সংকল্পপত্রে আমরা সেটা রেখেছি। 9 নম্বর, এ নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, এটা ইনস্টিটিউশন হবে বোধহয়, উইল বি ওপেন ইন খোগলুং। খোগলুঙেও নার্সিং এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সেলফ হেল্প গ্রুপস, এসএসজি গ্রুপস আমরা জানি অফ ট্রাইবাল ওমেন উইল বি স্ট্যান্ডার্ড অ্যান্ড লাইটেরি এটা একটু স্পেশাল initiatives will be taken to increase the number of লাখপতি দিদিস। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত তাদেরকে বিভিন্নভাবে সাবসিডির মাধ্যমে আর্থিক সাহায্য করা যেমন হচ্ছে, তো তাদের মাধ্যমেও আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা নতুন আমরা মাত্রা দেখতে পাচ্ছি। বিভিন্ন পশুপালন হোক, বিভিন্ন ফার্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এই যে লাখপতি দিদি তাদের সংখ্যা আরও বাড়ানোর জন্য এডিসি প্রশাসনের তরফ থেকেও আগামী দিনে উদ্যোগ গ্রহণ করা হবে।
আইন বিশেষজ্ঞদের মতে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং টেরিটোরিয়াল কাউন্সিলের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বিশেষ কতগুলি পার্থক্য। অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা হয় সংবিধানের ৬ষ্ঠ তপশিলি অনুযায়ী, যেখানে টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা যায় বিধানসভার বিল পাশের মধ্য দিয়ে। এই কাউন্সিল মূলত কোনো দাবি দেওয়া পূরণের প্রেক্ষিতে করা হয়ে থাকে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। টেরিটোরিয়াল কাউন্সিলের সাধারণত থাকে নিজস্ব একটি সরকারের ব্যবস্থাপনা, যার ক্ষমতা থাকে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে অনেক বেশি। অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন রাজ্যপাল, সেখানে টেরিটোরিয়াল কাউন্সিলে সীমিত হয়ে যায় রাজ্যপালের ক্ষমতা। তবে গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যায় কাউন্সিল সদস্য বৃদ্ধির ক্ষেত্রে। অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে যেখানে সর্বোচ্চ ৩০ জন সদস্য থাকতে পারবেন, টেরিটোরিয়াল কাউন্সিলে এই সদস্য সংখ্যা হতে পারে অনেক বেশি। স্বাভাবিক কারণেই আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে টিটিএডিসিকে টেরিটোরিয়াল কাউন্সিলে রূপান্তরিত করার ঘোষণার মধ্য দিয়ে পাহাড়ের রাজনীতির দাবায় গুরুত্বপূর্ণ চাল দিল ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংকল্পপত্রে ফিলিংস রয়েছে, বিজেপি ইতিহাস তৈরি করতে যাচ্ছে এডিসিতে। বিজেপির ইস্তেহার প্রকাশের পর এই প্রতিক্রিয়ায় দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচনের আগে এডিসিতে সহিংসতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের সংকল্পপত্র ঘোষণা দিল ভারতীয় জনতা পার্টি। খুমলুঙে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংকল্পপত্র শীর্ষক দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সংকল্পপত্রে একটা ফিলিংস রয়েছে, এডিসিতে তৈরি হতে যাচ্ছে ইতিহাস। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে এডিসিতে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি বলে দলের নির্বাচনে ইস্তেহার নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পত্রটা যে বানিয়েছে, বানানোর জন্য বানানো হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ফিলিংস আছে। প্রতিটা যে আমাদের পয়েন্ট সবটার মধ্যে একটা মানে কানেক্ট করা, যে জনজাতিদের জন্য সত্যিকারের অর্থে আমরা করতে চাই, এটা করার জন্য করা। তো এই বিষয়টা কিন্তু আজকের এই সংকল্পপত্রে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। এবং আমরা এবার প্রথম এটা একটা, আমি বলবো যে একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, যে ভারতীয় জনতা পার্টির একটা রাষ্ট্রবাদী পার্টি এবং রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম এডিসির মধ্যে গিয়ে আজকে সরকার করতে যাচ্ছে। এডিসির ২৮টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে এডিসিতে সহিংসতা বেড়েছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে ভারতীয় জনতা পার্টি শান্তিতে বিশ্বাস করে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কারণ কেউ চায় না অশান্তি, ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না, পরিষ্কার। আমি এখানে আমাদের যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে, আমরা ২৮টাতে আমরা ঘোষণা করব, তারপর থেকে যে ভায়োলেন্সের লিস্ট যদি আমি আপনাদের সামনে এখানে বলি, অবাক হয়ে যাবেন। আমি বলবো কোথাও কতগুলো ভায়োলেন্স ওনারা করেছেন। আর আমরা ভায়োলেন্সের তীব্র নিন্দা করি এবং ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এবং সেইভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও সবসময় বলে আমরা শান্তির কথা বলে অশান্তির সৃষ্টি করি। আমি অদ্ভুত লাগে, বলছে শান্তি কিন্তু অশান্তি। তো এই যে একটা অস্থিরতা সৃষ্টি করছে, আমার মনে হয় যে সেটা আমাদের এই যে সংকল্প পত্র যে কিন্তু প্রকাশ হয়েছে, সেটা সমস্ত জনজাতি ভাই বোন এবং এডিসির মধ্যে সকল অংশের যারা মানুষ বসবাস করে, তারা এটাকে ফিল করবে এবং তারা বিশ্বাস করে যে মোদিজি যা বলেন তাই। আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে মোট ২৮টি প্রতিশ্রুতি সংকল্পপত্র প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এডিসিতে সরকার গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশ এবং রাজ্যের ক্ষমতাসীন সর্ববৃহৎ এই রাজনৈতিক দলটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনের আগে এবার আক্রমণের চেষ্টা মন্ত্রীর উপর। নলছরে বিজেপি বুথ অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনার সরেজমিনে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। ঘটনাস্থল থেকে মন্ত্রী কিছু দূরে এগিয়ে যেতে আক্রান্ত হয় বিজেপি কর্মীরা। এদিকে এইভাবে এডিসি দখল করতে পারবে না তিপ্রামথা বলেও প্রতিক্রিয়া দিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। নলছর বিধানসভা কেন্দ্রের রামপদপাড়া ও বিভুরাম চৌধুরী পাড়ায় রবিবার রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়, যার জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ। বিজেপি বুথ অফিসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এই উত্তেজনা সূত্রপাত, যা পরবর্তীতে রূপ নেয় সংঘর্ষে।
বিভুরাম চৌধুরী পাড়ায় বিজেপির একটি বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। নষ্ট করা হয় প্রচার সজ্জা। ঘটনাটি জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। ক্ষতিগ্রস্ত বুথ অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি। তবে মন্ত্রীর উপস্থিতির কিছুক্ষণের মধ্যে তিপ্রামথার সমর্থকরা সংগঠিতভাবে হামলা চালায় বিজেপি কর্মীদের ওপর। রাত্রিবেলায় আগুন ধরায় দিছে। 2023-ও আমার নির্বাচনের সময় তারা সেখানে সেম ঘটনা তারা সেখানে করছে। আজকে সকালবেলা যখন আমি এখানে যাই, যাওয়ার পর সেটাকে যখন দেখাশোনা করার পর যখন আসি, আমি ফিরে আসার পর আমার যারা কার্যকর্তারা সেখানে এসছিল জমায়েত, হঠাৎ করে তাদের উপরে ধারালো অস্ত্র, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এখানে আমার যে এসটি মোর্চার যে মণ্ডলের প্রেসিডেন্ট লাল বাহাদুর ত্রিপুরা, তাকেও রড দিয়া বাড়ি দিয়া তার হাতের এখানে ভাঙিয়া দিছে। ডক্টরের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেখানে তার হাড়ের মধ্যেই মেজর ইনজুরি সেটা হচ্ছে, সেটা চিকিৎসা এখানে নেই, সে কারণে তাকে এখন আগরতলা রেফার করছে। সেরকম আরও 5 জন তক্সাপাড়া হসপিটালে আছে, এখানে আরেকজন এই হসপিটালে আছে। এই ধরনের সন্ত্রাসের রাস্তা তারা গ্রহণ করেছে শুধুমাত্র হারার ভয়ে। এই সন্ত্রাস দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আগেও রোকা যায়নি কোনোদিন, আগামী দিনেও রোকা যাবে না। 12 তারিখ ভারতীয় জনতা পার্টির পদ্ধতি ভুলেই জনজাতির অংশের মানুষ বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করবে, আর 17 তারিখ তার রেজাল্ট দেখবেন। আর এই সংঘর্ষে অন্তত 8 জন বিজেপি কর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি একটি পরিকল্পিত সন্ত্রাসমূলক কর্মকাণ্ড। তিপ্রামথা সহিংসতার মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী কিশোর বর্মন। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আপনি তিপ্রামথা কি ভয়ে এই ধরনের কাজকর্ম করছে, কি মনে করবেন? নিশ্চিত হার আছে এবার এডিসি নির্বাচনে, কারণ ভারতীয় জনতা পার্টি এবার প্রথমবার তার একক সিম্বলে সেখানে লড়ছে। আর জনজাতি অংশের মধ্যে তাদের নেতা থেকে শুরু করে ভোটার পর্যন্ত, ছোট বড় মাঝারি সমস্ত নেতা, এই ভয়ে তারা আক্রমণের রাস্তা নিয়েছে, তারা সন্ত্রাসের রাস্তা নিয়েছে। গতকাল রাতে আমার যে বিধানসভা, তার রামপদ পাড়া যে এডিসি ভিলেজ, সেখানে আমাদের যে ঘটনার পরপরই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় বিরাজ করছে টানটান উত্তেজনা। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সহিংস ঘটনা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। এই ক্ষেত্রে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। নিউজ নাও। এডিসি নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা বেড়েছে রাজ্য জুড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার উত্তর ত্রিপুরা সফরে গেলেন ডিজিপি অনুরাগ। আসন্ন এডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে রাজ্য জুড়ে। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য পুলিশ। এই প্রেক্ষাপটে রবিবার উত্তর ত্রিপুরা জেলা সফর করেন পুলিশ মহানির্দেশক আইপিএস অনুরাগ। বেলা প্রায় 11টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধর্মনগরে পৌঁছে সরাসরি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে যান তিনি। উত্তর ঊনকোটি এই দুই জেলার শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, উত্তর ত্রিপুরা পুলিশ সুপার অবিনাশ রায়, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকার সহ টিএসআর এবং পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের উপর আরোপ করা হয় বিশেষ গুরুত্ব। পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় সে বিষয়েও আলোচনা হয় বিস্তারিত। नॉर्थ त्रिपुरा डिस्ट्रिक्ट में जामनगर कॉन्स्टिट्यूंसी का बाईपोल है 9 पोल, और इस विधानसभा के बाई इलेक्शन के अलावा यहाँ पर नॉर्थ डिस्ट्रिक्ट में 2 कॉन्स्टिट्यूंसी हैं एडीसी की, और साथ ही साथ इसका नेबरिंग डिस्ट्रिक्ट जो है ऊनाकोटी, वहाँ पे भी 2 कॉन्स्टिट्यूंसी हैं। इसके अलावा 2 और कॉन्स्टिट्यूंसी हैं जो पार्टली ऊनाकोटी डिस्ट्रिक्ट में और धामनगर जो नॉर्थ त्रिपुरा डिस्ट्रिक्ट है, यहाँ पर उसका भी एरिया पड़ता है। तो हमने
प्री पोल पीरियड के लिए बहुत ही इलेबोरेट सिक्योरिटी अरेंजमेंट की। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ব্যস্ত রয়েছেন ডিজিপি। এর আগে খোয়াই ও ধলাই জেলাতেও তিনি একই ধরনের বৈঠক করেছেন, যা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে প্রশাসনের তৎপরতার। এডিসি নির্বাচনের জন্য এখনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলেও ইতিমধ্যেই তার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে ধর্মনগর উপনির্বাচনের জন্য রাজ্য পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে ডিজিপি। साथ ही साथ जिस दिन इलेक्शन होगा एडीसी का और यहाँ पर जो असेंबली कॉन्स्टिट्यूंसी है इसके बाईपोल का, उस दिन भी हमारा जो डिप्लॉयमेंट होगा, फोर्स का डिप्लॉयमेंट होगा, वो बहुत ही इलेबोरेट होगा और पोस्ट पोल पीरियड के लिए भी हम पूरा अरेंजमेंट करेंगे। इस अरेंजमेंट के बाद में मुझे पूरा विश्वास है कि यहाँ पर जो इलेक्शन होगा वो पूरा तरह से पीसफुल होगा। यहाँ पर आज आने का मेरा उद्देश्य है कि ये दोनों डिस्ट्रिक्ट, नॉर्थ त्रिपुरा डिस्ट्रिक्ट और ऊनाकोटी, इसमें ग्राउंड पे हमारा कैसे कार्य चल रहा है उसका रिव्यू करना और अगर ज़रूरत हुई तो उसमें कुछ मॉडिफिकेशन करना है या फर्दर एक्शन लेना है उसको लेंगे। साथ ही साथ मैं यहाँ पर सभी को एश्योर करना चाहूँगा कि यहाँ पर सिविल और पुलिस एडमिनिस्ट्रेशन दोनों बहुत अच्छी तरह से कार्य कर रहे हैं दोनों डिस्ट्रिक्ट्स में, और हम इंश्योर करेंगे कि बोथ एडीसी इलेक्शन और साथ ही साथ जो ये बाईपोल है यहाँ पर धर्मनगर विधानसभा का, ये संपूर्ण तौर पर पीसफुल हो, फ्री एंड फेयर इलेक्शन हो और किसी भी तरह का किसी को कोई असुविधा न हो। সব মিলিয়ে আসন্ন দুই গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের কড়া নজরদারি ও সুসংগঠিত প্রস্তুতি স্পষ্ট। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজ্য পুলিশ যে সম্পূর্ণ প্রস্তুত, সেই বার্তায় জোরালোভাবে উঠে এসেছে পুলিশ মহানির্দেশকের জেলাভিত্তিক পর্যালোচনায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড় গুলিকাণ্ডে আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযান চালিয়ে এই মামলায় গুয়াহাটি থেকে নয়ন দেবকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃত নয়ন দেব আমতলী থানার সিদ্ধি আশ্রম এলাকার বাসিন্দা এবং গুলিকাণ্ডের পর মূল অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতা করছিল বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার মূল অভিযুক্ত সোহেল ও রণবীর এখনও পলাতক অভিযুক্তদের ধরতে তল্লাশি জোরদার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ये जो फायरिंग केस हुआ था माधव साहब के घर में, केस नंबर विशालगढ़ केस का 24 है, उसी में एक्यूज था नयन देवनाथ, जिसको हम लोगों ने एक लीड मिली थी। हमारी ओसी आईओ और सभी टीम इसमें कंटिन्यूसली जो भी एक्यूज हैं उनको ट्रैक करने की कोशिश कर रहे थे। तो एक लीड मिलने पर हम लोगों ने पता चला कि गुवाहाटी में है, तो तुरंत अपना एक टीम भेज करके इसको हम लोगों ने गुवाहाटी से अरेस्ट किया है और अभी इसको कोर्ट में प्रवेश किया। सर रोनोवीर का क्या अपडेट है? उसके लिए भी हम कंटिन्यूसली ट्राई कर रहे हैं, हमारी टीम उसको भी खोज रही है और बहुत जल्दी उसको भी हम लोग अरेस्ट करेंगे। सर जिसको अरेस्ट किया उसका नाम क्या है, करता है? इसका नाम नयन देवनाथ है, नयन देव और अलियास आर्यन, और इसके बाबा नाम है श्री सुब्रत देव। एज पर डॉक्यूमेंट इसका बाड़ी है इस सरदारपल्ली एनसीसी केस के अंडर में, पर अभी प्रेजेंट टाइम पे ये सिद्धि आश्रम के पास में रह रहा है। जो रिपोर्टर और किसी एक समाज सेवी को फोन से धमकी दिया था वही आदमी वही है? वही आदमी है जो रिपोर्टर और मीडिया को धमकी दे रहा था बार बार, और जो थाना उड़ा देगा। हाँ, इस तरह की वीडियो डाल रहा था जिससे लोगों के अंदर थोड़ा वैसा माहौल था। उसी ये वही व्यक्ति है जिसको मैंने अरेस्ट किया। वो क्यों किया, ऐसा क्यों किया सर, कोई पता है? ये तो अभी अंडर इन्वेस्टिगेशन है, अभी कोर्ट में प्रोड्यूस कर रहे हैं, उससे इंक्वायरी करेंगे तब पता चलेगा कि वो क्यों कर रहा था, क्या पर्पज़ था उसका। तो ये तो इन्वेस्टिगेशन के बाद ही पता चलेगा। रणवीर के साथ उसका कोई कनेक्शन है क्या? रणवीर के साथ कनेक्शन तो एक्चुअल कनेक्शन क्या है वो तो इन्वेस्टिगेशन के बाद पता चलेगा, पर ये उस केस में जो फायरिंग हुआ है ये उसी में शामिल था और ये उसने वहाँ पर जाके फायरिंग भी किया है। कितना बजे उसको अरेस्ट करें? तो उसको
সোনামুড়া মহকুমার বাসপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর রাতে দুঃসাহসিক সশস্ত্র ডাকাতির ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা মনির হোসেনের বাড়িতে 5-6 জনের একদল দুষ্কৃতী হানা দিয়ে গৃহকর্তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে আলমিরার চাবি ছিনিয়ে নিয়ে নগদ টাকা ও প্রায় 5 ভরি স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে যায় ডাকাতরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাতরা যাওয়ার সময় মোবাইল ফোনও নিয়ে যায়, যাতে কাউকে খবর দিতে না পারেন তারা। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়মিত পুলিশি টহল না থাকায় দুষ্কৃতীরা এমন দুঃসাহস দেখাচ্ছে। জনবহুল এলাকায় এভাবে অস্ত্র হাতে ডাকাতির ঘটনায় স্থানীয় আইন শৃঙ্খলা নিয়ে উঠেছে বড় সড় প্রশ্ন। অনুমানিক রাত 2টা বাজে, তো আমি ঘুমাছিলাম, তো আমার ঘরের বান্দর দিয়া শীতকারি ভাঙ্গা ডাইট হামাইছে করো। আমি ঘুমাছিলাম, আমার হতম ঘুমের মধ্যে আইয়া বসছে, দৌড়া আমার সজাগ করছে। সজাগ করার পর যখন আমি চিল্লা নিয়েছি, তো না আমার টোনা মোটা চাবি ধরছে, দৌড়া 8 ট্যাং বান দিয়ে গেছি। 8 ট্যাং বান দিয়া কয়জনে বানছে? আমার ঘরের ডয়ারতে কয়জনে বানছে তোমারে? আমারে প্রায় 3-4 জনের মিলে ধরছে, দৌড়া গামছা দিয়ে 8 ট্যাং দিয়ে পিচ্চা বান দিয়েছি। কি আছিল তার কাছে? তার কাছে একজনের কাছে বড় রেঞ্চ আছিল, শাবাল আছিল, তারপরে বড় বড় দাও আছিল, বন্দুক আছিল তার কাছে। আচ্ছা, তারপরে এটি দিয়া 3-4 জনে এমনি 10 আর 2 জনে বাঁধছে। বান্ধা সেরে এরপরে আমার ঘরের মধ্যে নিচে ডয়ের মধ্যে স্বর্ণ আছিল, কানের জিনিস ছিল 2 জোড়া আমার ওয়াইফের, আর উপরে ডয়ের ক্যাশ টাকা আছিল। ক্যাশ টাকা ছিল প্রায় 1 লাখ টাকার মতন। এই ক্যাশ টাকা লই গেছে, আর নিচেতে স্বর্ণ গয়না আছিল রূপার। ডিজিটাল বিনোদন ও আধুনিক প্রযুক্তির দাপটে যখন লোকায়ত সংস্কৃতি ক্রমশ কোণঠাসা, তখনও ত্রিপুরার গ্রামাঞ্চল নীরবে বহন করে চলেছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের উত্তরাধিকার। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের সেনপাড়ায় শিবের গাজনের আড়ম্বরে প্রমাণ করে আজ লোকসংস্কৃতির প্রকৃত রক্ষাকবচ গ্রামীণ সমাজে। বর্তমান দ্রুত ডিজিটালাইজেশনের যুগে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন বিনোদন ও আধুনিক জীবনযাত্রা মানুষের সাংস্কৃতিক অভ্যাসকে বদলে দিচ্ছে, তখনও ত্রিপুরার গ্রামাঞ্চল প্রমাণ করে দিচ্ছে লোক সংস্কৃতির আসল শিকড় এখনো প্রথিত মাটির কাছেই। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার সেনপাড়ায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শিবের গাজন সেই বাস্তবতারই এক জীবন্ত প্রতিচ্ছবি। বিগত কয়েক দশক ধরে চলে আসা এই গাজন শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এটি গ্রামীণ সমাজের সাংস্কৃতিক ঐক্য, বিশ্বাস এবং ঐতিহ্যের ধারক। চিরাচরিত নিয়ম মেনে সেনপাড়ার বাসিন্দারা আজও বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবেশন করেন হরগৌরী নৃত্য। এর সঙ্গে যুক্ত হয় পৌরাণিক কাহিনী ভিত্তিক অভিনয়, যা স্থানীয় দর্শকদের কাছে বিনোদনের পাশাপাশি হয়ে ওঠে শিক্ষামূলক উপস্থাপনা। তবে এই চিত্রে রয়েছে একটি উদ্বেগজনক দিক। আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনে অভ্যস্ত বর্তমান প্রজন্মের একটি বড় অংশ এই ধরনের লোকায়ত সংস্কৃতির প্রতি হারাচ্ছে আগ্রহ। ফলে বহু জায়গায় গাজনের মতো প্রাচীন লোক উৎসব ধীরে ধীরে হারিয়ে যাওয়ার মুখে। কিন্তু এই প্রেক্ষাপটে সেনপাড়ার মতো গ্রামীণ যুবকদের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা শুধু অংশগ্রহণই করছে না, বরং দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রাজ্যকে জীবন্ত করে তুলছেন গাজনের প্রতিটি পর্বকে। এই ঢাকি দীর্ঘ 35 বছর আমাদের যারা সিনিয়র ছিলেন তারা করেছেন। এরপরে আমাদের এই নতুন প্রজন্ম, ওরা উৎসাহের উদ্দীপনার সঙ্গে এই মহামণি ঢাকিকে সবার সামনে, সবার বাড়ি বাড়ি গিয়ে উপস্থাপনা করছে, যে পৌরাণিক কাহিনীগুলো কি হয়েছিল এগুলো সবার সামনে প্রতিস্থাপনা করছে। খুব ভালো লাগলো দেখে। আপনারা মোবাইলের মধ্যে দেখে নেবেন, খুব ভালো হয়েছে। গেছের বছর আমরা করেছিলাম, খুব ভালো প্রদর্শনী করেছিল। এই বছর এর থেকে ভালো আরও নতুন নতুন কিছু সবাইকে দেখানোর জন্য চেষ্টা করেছি। খুব উৎসাহের সঙ্গে ওরা সব আজকে 3 দিন 4 দিন ধরে অর্ঘুমা থেকে করছে। সবাই সহযোগিতা করবেন, আর যেখানে যেখানে এই গাজন নৃত্য হচ্ছে সবাইকে সহযোগিতা করবেন। আমাদের এই পুরান ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করছি যে এই ঐতিহ্য যাতে নষ্ট না হয়, সবাই সহযোগিতার হাত মিলিয়ে এটাকে আরও সমাজে আরও ছড়িয়ে দিন।
এটাই বলবো, জয় মহাদেবের জয়। বিশেষজ্ঞদের মতে লোকসংস্কৃতি টিকিয়ে রাখতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন স্থানীয় মানুষের আন্তরিক অংশগ্রহণ। সেনপাড়ার এই উদ্যোগ দেখিয়ে দেয় গ্রামীণ সমাজ চাইলে আধুনিকতা স্রোতের মাঝেও ধরে রাখতে পারে নিজেদের ঐতিহ্যকে। ডিজিটাল বিনোদনের ভিড়েও মানুষের মনে লোকসংস্কৃতির প্রতি আকর্ষণ এখনও অটুট। সঠিক উদ্যোগ ও প্রচারের মাধ্যমে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়া সম্ভব এই ধরনের ঐতিহ্যকে। সব মিলিয়ে বলা যায় আজ লোকসংস্কৃতির শেষ আশ্রয়স্থল হিসেবে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরার গ্রামাঞ্চলে। সেনপাড়ার শিবের গাজন সেই বাস্তবতাকে শুধু তুলেই ধরছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থাপন করছেন এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাও এর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।